আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ আসমিনুল হাসান তামিম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। গত ক্লাস যদি আপনারা পড়ে থাকেন তাহলে ইতিমধ্যে আমার সাথে পরিচয় হয়ে যাওয়ার কথা। এখন আমি আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জন্য লেকচার 2 নিয়ে হাজির হয়েছি। তো ফার্স্ট লেকচারে আমরা কি কি পড়েছি? গ্রিন কেমিস্ট্রি পড়েছি, বিক্রিয়ার হার পড়েছি, বিক্রিয়ার হার সমীকরণ বের করা শিখেছি, বিক্রিয়ার হারের কিছু ম্যাথ পড়েছি, গ্রিন তারপরে আপনার অ্যাটম ইকোনমি পড়েছি। ঠিক আছে, এখন তাহলে আমরা সেটারই একটু এক্সটেনশন দেখব, অর্থাৎ কি বিক্রিয়ার হার থেকে আমরা যে বিক্রিয়ার হার ধ্রুবক পাই এবং একটা বিক্রিয়া কিসের উপর ডিপেন্ড করে সেগুলোর উপর আমরা আজকে একটু পড়ালেখা করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা স্টার্ট করি। আচ্ছা, তাহলে প্রথমে তো যে টপিকটা আমাদেরকে পড়তে হবে সেটা হলো হার ধ্রুবক। হ্যাঁ, বিক্রিয়ার বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবক কি? বিক্রিয়ার হার ধ্রুবক বোঝার আগে চলেন আগে আমরা লিখে নিই, আমরা একটু একটা জিনিস দেখবো, সেটা কি বিক্রিয়ার হার লেখার এক্সপ্রেশন। ঠিক আছে, মানে বিক্রিয়ার হারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। তো ধরেন একটা বিক্রিয়া নেই আমি, তো ধরেন এইটা একটা বিক্রিয়া, আমাকে কিছু প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই দিতে পারবেন, এমন কিছু প্রশ্ন করবো। হ্যাঁ, দেখেন, ফার্স্ট অফ অল আমি যদি বলি একটা এই যে টোটাল আমি একটা বিক্রিয়া লিখলাম, এই বিক্রিয়াটা ডিপেন্ড করবে কিসের উপর? এই বিক্রিয়াটা টোটালি আপনারা যদি একটু দেখেন, এখানে টোটালি এই বিক্রিয়াটা ডিপেন্ড করবে এই দুইটা বিক্রিয়কের উপর, তাই নাকি? তাই না? এই দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা যা থাকবে, ধরেন ঘনমাত্রা বা মোল যাই বলেন, মানে আপনারা একটা ফ্যাক্টরিতে কি পরিমাণ প্রোডাক্ট প্রডিউস হবে সেটা ডিপেন্ড করে আপনি ফ্যাক্টরিতে কি পরিমাণ কাঁচামাল ইউজ করতেছেন তার উপর। তাহলে আমরা বিক্রিয়কে যে অ্যামাউন্টটা দিব সেটার উপরে ডিপেন্ড করবে তার আমরা কি পরিমাণ উৎপাদ পাবো। ওকে, আচ্ছা তাহলে যদি পাই তাহলে আমি কি এইভাবে লিখতে পারি যে বিক্রিয়ার হারটাও এই বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। তাহলে আমরা সেদিন বলেছিলাম যে আপনার বিক্রিয়ার যে হার যেটা থাকে সেটা আমরা কি ঋণাত্মক ওয়েতে এক্সপ্রেস করি, মানে ঋণাত্মক মানটা দিই। কারণ কি? কারণ এদের কনসেন্ট্রেশন টাইম বাই টাইম কমতে থাকে। যেমন আমি যদি এটাকে এভাবে বলি, তাহলে একটা জিনিস দেখাই যে আপনার প্রথমত এদের যদি ধরেন কনসেন্ট্রেশনটা এখান থেকে দেখেন, ধরেন এখানে যদি থাকে 10 মোলার, এটা যদি থাকে 20 মোলার, এখানে থাকবে আপনার 0 মোলার। পরে এখান থেকে কিছু রেডিউস হয়, এখান থেকে ধরেন রেডিউস হয়ে হলো 5 মোলার, এখান থেকে তাহলে রেডিউস হয়ে হবে, এখান থেকে আপনার রেডিউস হয়ে ধরেন এইখান থেকে 5 মোলার রেডিউস হইলে এখান থেকে আপনার রেডিউস হলো ধরেন, এখান থেকে ধরেন রিডিউস হলো 10 মোলার। পরে এখান থেকে এখানে প্রোডাক্ট তৈরি হইলো ধরেন 10 মোলার। হ্যাঁ, তাহলে আপনারা একটা জিনিস বুঝতেছেন, তাহলে এই বিক্রিয়কের যতটুকু ডিক্রিজ হয় সেটার উপর ডিপেন্ড করেই হলো বিক্রিয়ার হারটা, তাই না? এখন তাহলে আমি এখানে এইটাকে বলতে পারি, সমানুপাতিক সাইনটা দিয়ে বলতে পারি, সমানুপাতিক সাইন দিয়ে বলতে পারি যে আপনার এই টোটাল বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে যে রিঅ্যাক্ট্যান্ট দুটো আছে তার ঘনমাত্রার উপর, তাই না? ঠিক আছে, এই জিনিসটা আমি লিখতে পারি। এটা যদি আমি লিখতে পারি, এখন সমানুপাতিক সাইনটা যদি আমি সরাইয়া দিতে চাই তাহলে আমার একটা কি আনতে হবে? কনস্ট্যান্ট আনতে হবে, তাই না? তো ধরেন আমি একটা কনস্ট্যান্ট আনলাম, সেই কনস্ট্যান্টটা হলো কে। এই কেটাকেই বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। এই কেটাকেই আমরা বলি একটা বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে আমরা বলি বিক্রিয়ার হার ধ্রুবক। বোঝা গেল? তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক যে আমরা বললাম জিনিসটা, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার আমরা সংজ্ঞায় আসি। বস্তুত যে কোনো সময়ে বিক্রিয়ার হার তাৎক্ষণিক বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করে এবং ভরক্রিয়ার অনুসারে তা ঘনমাত্রার সমানুপাতিক জানলাম। এখন বিক্রিয়ার একাধিক পদার্থ হলে বিক্রিয়ার হার মোলার ঘনত্বের গুণফলের সমানুপাতিক হয়। এবং এখানে একটা কথা বলছে, প্রতি একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের উপর, মানে প্রতি একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সময়ের বিক্রিয়কের হারকে আমরা হার ধ্রুবক বলি।
এই লাইনটাকে আমরা এক্সপ্রেস করি। শুনুন এবার আমি বলি এই জায়গায় জিনিসটা কি বুঝাইছে। এখানে যে বললো প্রতি একক মোলার, সেটা কেন বলছে জানেন? বিক্রিয়ার হার ধ্রুবক আপনি তখনই বলতে পারবেন যখন এইটার কনসেন্ট্রেশন কত হবে, 1 হবে, এইটার কনসেন্ট্রেশন আপনার 1 হবে, বুঝতে পারছেন? প্রতি একক ধ্রুবক, হ্যাঁ, তখন আপনার এটাকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বলতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে নিলাম, কারণ কি আমরা কিছু অবজারভেন্স আছে সেগুলো করব। ওকে, তাহলে এবার ধরেন আমি যদি এখানে লিখতে চাই ধরেন মাইনাস ডিসি বাই ডিটি, এটা যদি আমি লিখতে চাই, এটা সবসময় আমি লিখতে পারি কে সি টু দি পাওয়ার এক্স ডি টু দি পাওয়ার ওয়াই, এইটা লিখি। লেখার পরে আমার এখান থেকে কিছু অবজারভেশন আছে, সেটা হলো আমি যদি বলি এই টোটালটার আপনার রিঅ্যাক্টেন্টকে, মানে এই টোটাল যে রিঅ্যাক্টেন্টটা আছে এই যে মানটা আছে, এই যে এখানে যে আপনার রিঅ্যাক্টেন্টটা আছে এই টোটালটাকে আমি একসাথে আমি এইভাবে প্রকাশ করতে যাচ্ছি, যে টোটালটাকে আমি দিলাম সি এন্ড এই যে এক্স আর ওয়াই আছে সেই দুটার যোগফলকে আমরা প্রকাশ করব এন দিয়ে, এক্স প্লাস ওয়াই, যাকে আমরা লিখতে পারি এন। এটাকে যদি আমি এন দিয়ে প্রকাশ করি তাহলে কি আমি সমীকরণকে এইভাবে লিখতে পারি, একটু ফোকাস করেন, যে আমি তখন সমীকরণটাকে এইভাবে লিখতে পারি যে মাইনাস ডিসি বাই ডিটি সমান সমান আপনার মাইনাস কে সি এন। ওকে, তাহলে আমি কি বলতে চাচ্ছিলাম যে আপনার এইখান থেকে বিক্রিয়ার হার ধ্রুবকের যদি আমি বলতে চাই যে রিঅ্যাক্টেন্ট গুলার আমি ঘনমাত্রাটাকে একটু ফিক্স করে দিব, যে টোটাল ধরে নিয়ে আমি একটা সি রিঅ্যাক্টেন্টই আছে এবং তাদের যে ঘনমাত্রার যে যোগফলটা মানে উপরে যে পাওয়ারের যে সূচকের যে ইয়া ছিল সেটাকে আমরা যদি তাহলে যোগফল আকারে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা এন লিখতে পারি। আচ্ছা এটা কেন করলাম? আচ্ছা এটাই হলো আমার সেই বিক্রিয়ার হার ধ্রুবকে, মানে এখন তাইলে আমি বলতে পারি এখন আমি যে রিঅ্যাকশনটা পাইলাম ফাইনাল রিঅ্যাকশন, যে এইটাই হলো আমার আলটিমেট ফর্মুলা, যেটাকে ব্যবহার করে আমাদের সবকিছু প্রমাণ করা লাগবে। ওকে, এখন কিছু আমরা একটু অবজার্ভ করি। হ্যাঁ, অবজারভেশন কি দেখেন, এখন আমি যদি বলতে চাই কে এর একক বের করব, আমরা কে এর একক বের করব, ওই জিনিসটাকে আমরা দেখেন টোটালি ওইটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব আজকে। কে এর একক, তাহলে আমি বলতে পারি ডিসি বাই ডিটি, এই জিনিসটা যে আছে এই জিনিসটা কি, এই জিনিসটার একক হলো মোল পার লিটার পার সেকেন্ড, তাই না? এখন এখানে যদি আমি কে লিখি আর এখানে যা থাকবে সেটা কি কনসেন্ট্রেশন, তাই না? ধরেন এখানে এক্স আছে, এখানে ডি আছে, এখানে ওয়াই আছে, বুঝতে পারছেন? এটা তো আশা করি বুঝতে পারছেন যে এইখানে যদি আমি এইটার একক ধরি সেটা হলো মোল পার লিটার পার সেকেন্ড, সি এর একক আর ডি এর একক উভয় কি মোল পার লিটার, ঠিক আছে? ধরেন এটা যদি আমি লিখি তাহলে এইটার একক কি মোল পার লিটার, তাই না? এটাকে আমি একটু ছোট করে নিই, এটা দিয়ে আজকে আমাদের মেইন কাজ। এইটাতে এককটা আপনারা এতটুকু আশা করি বুঝতে পারছেন যে ডিসি বাই ডিটি এর একক হলো মোল পার লিটার পার সেকেন্ড, আর আপনার কে এখানে সি আর ডি এর একক হলো মোল পার লিটার। ওকে, এখন আমি যদি বলি এখান থেকে আমরা
ধ্রুবকের এককটা বের করে দেন, তাহলে আপনারা বলবেন হ্যাঁ এটা তো সহজ, আমরা যদি এই সি আর ডি এর ঘনমাত্রাটাকে যদি ওই পারে পাঠিয়ে দিই তাহলেই পেয়ে যাইতেছি। তাহলে আমি এখানে লিখি মোল পার লিটার পার সেকেন্ড, তাই না? এখন এইখানে কি আসবে? এখন এখানে আসবে মোল পার লিটার, এখানে আসবে হলো মোল পার লিটার, তাই না? এইখানে আসবে হলো এক্স, এইখানে আসবে হলো ওয়াই। এই পর্যন্ত ক্লিয়ার? এখন এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে এবার একটা কোশ্চেন আছে, আমার অবজারভেশন আছে, সেটা হলো এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এখন আমি যদি এখানে লিখতে চাই, না, এখন আমি যদি এখানে লিখি তাহলে আমি এখানে লিখবো, আমার মেইন কাজ হলো এখান থেকে কে এককটা বের করা, ঠিক আছে? তাহলে আমার উপরে কি আসতেছে? তাহলে উপরে আসবে এরকম মোল পার লিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর নিচে আসবে হলো আপনার মোল, এবার আমি উপরে যেহেতু আপনার ঘাট দুইটা যোগ করে দিতে পারি, তাই না? মোল পার লিটার এক্স প্লাস ওয়াই, অবজার্ভ করতেছেন? এখন এই যে এখানে আপনার এক্স প্লাস ওয়াই আসলো, তার মানে এই হাত ধ্রুবকটা ডিপেন্ড করতেছে কি টোটালি আলটিমেটলি এটার উপরে না, যে আপনার এই এক্স প্লাস ওয়াই এইটার মান কি হবে সেটা বুঝিয়ে তো আপনার একক, তাই না? এখন এই এক্স এর মান, এই এক্স এর মান এখানে যদি ধরেন এক্স কমা ওয়াই, এগুলার মান যদি ধরেন আপনার যদি বলি বাই সাপোজ ধরেন এক্স এর মান 0, এক্স এর মান 0, দেখেন আমি এখানে যদি এরকম ধরি তাহলে এক্স এর মান যদি ধরেন আমি 0 ধরলাম, ওয়াই এর মানও আমি 0 ধরলাম, তাহলে রিঅ্যাকশনে তাহলে একক ইয়ার একক কি আসবে? কে এর এককটা কি আসবে তাহলে বলেন তো? যদি x ইজ ইকুয়াল টু 0 এবং y ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি একটু নিচে লিখি এখানে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কে এর এককটা কি বলেন তো? এইটা পুরোটা 1 হয়ে যাবে, তাহলে উপরে যেটা থাকবে সেটাই মোল পার লিটার পার সেকেন্ড। আমার কথা বুঝতে পারছেন? যদি x 0 হয় y 0 হয় তাহলে একক এইটা। এবার x যদি 1 হয় y যদি 1 হয় তাহলে এককটা কি? তাহলে একক দেখেন তো কি আসবে? মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? নিচে আসবে হলো মোল পার লিটার, মোল পার লিটার পার সেকেন্ড তার স্কয়ার। বোঝা গেছে? এবার এটা যদি বোঝা গেছে যে থাকে তাহলে এটা কাটাকাটি করলে কি থাকে? তাহলে আমি লিখতে পারি 1 বাই মোল পার লিটার পার সেকেন্ড। তার মানে আপনি বুঝতে পারতেছেন এই অবজারভেন্স থেকে আমি কি বলতে পারি? এই অবজারভেন্স থেকে ঠিক আছে, এইখান থেকে আমি একটা কনক্লুশন আসতে পারি। কনক্লুশনটা কি? কনক্লুশনটা কি? বিক্রিয়ার হার শুধু আপনার উৎপাদক বা রিঅ্যাক্টেন্ট বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই নির্ভর করতেছে, এটাই একটা ফ্যাক্টরের উপর নির্ভর করতেছে। সেটা কি? x প্লাস ওয়াই এর মানের উপর, তাই না? x প্লাস ওয়াইটা কি, এগুলা থেকে কি আসে এটা আমরা একটু সামনে আলোচনা করতেছি। তাহলে কনক্লুশনটা হলো কে এর একক সব সময় একই নয়। আপাতত এতটুকু বুঝি, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু সামনের দিকে আগাই। এখানে কি আছে? বিক্রিয়ার হাত ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো আছে। তাহলে বিক্রিয়ার হাত ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমি যদি আপনাকে বলি, ফার্স্ট অফ অল একদম সহজ একটা বৈশিষ্ট্যটা বলি, সেটা হলো এটা একটা ধ্রুবক। ধ্রুবক মানে কি? কনস্ট্যান্ট, যেটা সহজে চেঞ্জ করা যায় না, মানে চেঞ্জেবল না, ঠিক আছে? কিন্তু পরিপ্রেক্ষিতে কিছু নির্দিষ্ট সার্কামস্টেন্সে অফকোর্স চেঞ্জ হবে, তাই না? তা এখন দেখেন হাত ধ্রুবকের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা আমাদের এখানে জানা লাগে সেটা হলো
দেখেন একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে হাত ধ্রুবকের মান ভিন্ন হয়, এটা তো জানলাম। আর যদি তাপমাত্রা স্থির থাকে, যদি এইটা হলো আমাদের সেই তথাকথিত ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা, যদি তাপমাত্রা স্থির থাকে। যদি তাপমাত্রা স্থির থাকে তবে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন ঘটলেও তাপমাত্রা বিক্রিয়ার হাত ধ্রুবকের পরিবর্তন ঘটে না। বুঝতে পারছেন আশা করি। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে তাপমাত্রা পরিবর্তন না হলে বিক্রিয়ার হাত ধ্রুবকের কোনো পরিবর্তন হয়। ওকে, স্বাভাবিকভাবে ঘনমাত্রা পরিবর্তন ঘটলেও হাত ধ্রুবকের পরিবর্তন হয় না। এখন যদি আপনি বিক্রিয়কই চেঞ্জ করে দেন তাহলে তো অবশ্যই বিক্রিয়ার ঘন মানে বিক্রিয়াটার হাত ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে তো জাস্ট একবার রিডিং দিয়ে নেবেন, তাহলে আশা করি পারবেন। এটা তেমন একটা ইম্পর্টেন্ট টপিক না, জাস্ট এই লাইনটা ইম্পর্টেন্ট, মনে রাখা লাগে। আচ্ছা, এবার আমাদের নতুন একটা পড়া স্টার্ট হয়ে গেল। এখন আমরা কিছু বিক্রিয়া নিয়ে একটা বিক্রিয়া আমার একটু অবজার্ভ করি। ধরেন একটা বিক্রিয়া আমি যদি বলি CH4, ধরেন আমি এখানে লিখি CH4 প্লাস Cl2, এইটা রিঅ্যাক্ট করে কি উৎপন্ন হবে আমাকে বলতে পারবেন কেউ? হ্যাঁ, আপনারা তো বলতে পারেন ভাইয়া কি বললেন, হ্যাঁ তো বিক্রিয়া ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, এটা করলেই তো এই জিনিসটা উৎপন্ন হয়ে যায়, CH3Cl প্লাস CH3Cl প্লাস HCl, তাই না? একদম মুখে ছোটবেলার বিক্রিয়া, এটাই তো উৎপন্ন হয়ে যায়। একটা ছোট্ট ইম্পর্টেন্ট নোটেশন আমরা মিস করে গেছিলাম, বা মিস করে ফেলছি, দেখে দিখাই, হয়তো আপনাদের অনেকে বুঝে গেছেন এখানে কি ঝামেলাটা হয়েছে। এইটা দিবে নো রিঅ্যাকশন, এটা কি করবে? নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন দিবে না। কেন ভাইয়া কোনো রিঅ্যাকশন দিবে না? কেন কোনো রিঅ্যাকশন দিবে না? কারণ এখানে এই বিক্রিয়ার শর্তটাই হলো, এই বিক্রিয়ার শর্তটাই হলো একটা ইউভি রে, এই বিক্রিয়ার শর্তটাই হলো একটা ইউভি রে। তার মানে এই ইউভি রে না থাকলে এই ক্লোরিনটা আপনার ভাঙতে পারবে না, ক্লোরিনটা ভাঙতে পারবে না, এবং ক্লোরিন না ভাঙলে বিক্রিয়াই হবে না। তাহলে আমি যদি বলতে চাই, তাহলে আমি যদি এখানে এখন আমি যদি এই বিক্রিয়াটা কমপ্লিট করতে চাই, তাহলে আমি যদি এই বিক্রিয়াটা কমপ্লিট করতে চাই তাহলে আমাকে অবশ্যই ইউভি রে দিতে হবে। ইউভি রে দিতে হবে এবং প্রোডাক্ট হিসেবে কি পাবো আমরা? CH3Cl প্লাস। এবার আমাদের রিঅ্যাকশনটা কমপ্লিট হইল। এবার আমাকে একটা কথা বলবেন, বিক্রিয়ার বিক্রিয়কের হার আমি যতই বাড়াই, যদি এই ইউভি রেটা আমাদের না থাকে তাহলে কি কোনোদিন এই বিক্রিয়া কমপ্লিট করা পসিবল হবে? হবে না। তার মানে কি আমাদের কি বিক্রিয়া আদৌ সব বিক্রিয়াকে আদৌ বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে? করে। এরা প্রাইম এক্সাম্পল আমরা পাইলাম। এইরকম প্রত্যেকটা বিক্রিয়ার দুইটা কেস থাকে। একটা প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দুইটা বিষয় নিয়ে ডিসকাস করতে পারি। এক হলো মলিকিউলারিটি বা আণবিকত্ব, আণবিকত্ব, আর দুই হলো আপনার ডিপেন্ডেন্সি, বা নির্ভরতা। অসংখ্য ছক থেকে আমাদের সবাইকে ধন্যবাদ। ডিপেন্ডেন্সি, এটা বাংলা আমি কি লিখতে পারি? নির্ভরতা। আচ্ছা, ক্লোরিনটাকে একটু নিচে নিয়ে আসি, তাহলে এটাকে আমরা বলতে পারি নির্ভরতা। ঠিক আছে, এই নির্ভরতার টার্মটা থেকেই পরবর্তীতে তৈরি হয়ে হলো আপনার বিক্রিয়ার ক্রম, যেটা আপনারা শুনে থাকবেন। বিক্রিয়ার ক্রম, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা এই দুইটা জিনিস একটু ক্র্যাক করার ট্রাই করবো, যে মলিকিউলারিটি বা আণবিকত্ব এবং বিক্রিয়ার ক্রম। আচ্ছা, এই জায়গায় একটু মিসিং ছিল, সেটা আপনার ক্লোরিন মুছে দিছিলাম।
তো আমি যদি এখানে লিখতে চাই উইদাউট ইউভি, যারা স্লাইড করবেন তাদের জন্য, যে উইদাউট ইউভি ক্লোরিন বন্ডটা ভাঙা ইজ নট পসিবল। ওকে, ক্লোরিন বন্ডটা ভাঙা পসিবল নয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারবো একটা বিক্রিয়ার জন্য দুইটা জিনিস আমরা মেইনলি প্রত্যেকটা বিক্রিয়া থেকে ডিনোট করতে পারি। এর মধ্যে মলিকিউলারিটি জিনিসটা না সহজ, এটা চোখে দেখে বোঝা যায় যে মলিকিউলারিটি কি বা এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, ঝামেলা লাগে আপনার বিক্রিয়ার ক্রমে, বুঝতে পারছেন? বিক্রিয়ার ক্রমের জিনিসটাই আজকে আমরা মেইনলি প্রত্যেকটা সূত্র প্রমাণ করার চেষ্টা করব যে কোথা থেকে কি আসবে। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা এরকমই কিছু জিনিস প্রুভ করার ট্রাই করি। আচ্ছা, তাহলে মলিকিউলারিটিটা কি? তাহলে আগে আমরা মলিকিউলারিটি পড়বো, দেন আমরা পড়বো হলো ডিপেন্ডেন্সি বা নির্ভরতা। আচ্ছা, প্রথমত মলিকিউলারিটি বলতে কি বোঝায় সেটা আমরা একটু বুঝে নিই। সেটা হলো যে কত মোল আপনার রিঅ্যাক্টেন্ট কত মোল বিক্রিয়া করতেছে সেটাকে আমরা মূলত আণবিকত্ব বা মলিকিউলারিটি বলি। তাহলে কি কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী সর্বোচ্চ সংখ্যক যে অণু পরমাণু বা আয়ন বিক্রিয়া করে, ঠিক আছে, যা উৎপাদে পরিণত হয় তাকে আণবিকত্ব বলে। ঠিক আছে, তাহলে তো এটা একদম সহজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে ধরেন আমরা পপুলার রিঅ্যাকশন গুলো দিয়ে আগানো ট্রাই করি, তাহলে আজ আমি একটু আগে যে রিঅ্যাকশনটা লিখলাম, এই রিঅ্যাকশনের আমি যদি বলি মলিকিউলারিটি কত, আপনারা কিন্তু সহজেই অ্যান্সার দিয়ে দিতে পারবেন। দেখেন যতগুলো অণু, যত সর্বোচ্চ সংখ্যক অণু পরমাণু এবং আয়ন বিক্রিয়া করে, দুইটা অণু বিক্রিয়া করছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আপনার দুইটা আলাদা আলাদা অণু বিক্রিয়া করছে। তাহলে আমরা যদি এটাকে বলি তাহলে এটাকে আমরা লিখতে পারবো এটা দ্বি-আণবিক বিক্রিয়া, তাই না? এর মলিকিউলারিটি নাম্বার কত? 2। তাহলে এটাকে আমরা বলতে পারি দ্বি-আণবিক বিক্রিয়া, তাই না? ঠিক আছে, এখন এরকমই তাহলে আমি দুই তিনটা রিঅ্যাকশন দেখে একটু প্র্যাকটিস করে নিই। তাহলে এই জায়গায় দেখেন H2 আছে, Cl2 আছে, তাহলে এরকম দুইটা আলাদা আলাদা অণু বিক্রিয়া করে কি তৈরি করছে? HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটাকে আমি কি বলতে পারি? যদি আমি বলি এটার কোন আণবিকত্ব বের করো বা মানে মলিকিউলারিটিটা বের করো, তাহলে অ্যান্সার কি হবে? এটাকে আমরা বলতে পারি কি দ্বি-আণবিক বিক্রিয়া। তাহলে মলিকিউলারিটি নাম্বারটা আমাদের চোখের সামনেই থাকবে, আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো, বুঝতে পারছেন? এটা নিয়ে প্যারা করার কিছু নেই। আচ্ছা, এবার আমি যদি বলি পরের বিক্রিয়াটা বের করো, এইটাও কি দেখেন তো, এটা একটা কম্পাউন্ড, মানে এটা একটা আপনার ধরেন এটা একটা যৌগ, এটা একটা যৌগ, দুইটা আলাদা আলাদা অণু রিঅ্যাকশন করছে। তাহলে আমি কি লিখতে পারি এখানে? এটাও একটা দ্বি-আণবিক বিক্রিয়া, দ্বি-আণবিক। ওকে, এবার আমি যদি এটাকে বলি এটা কি হবে বলেন তো? এইটা হবে, দেখেন এখানে দুই অণু গ্যাস আছে, আর হলো আপনার এদিকে এক অণু অক্সিজেন আছে। ওকে ওকে, তাহলে এটা আমরা বলতে পারি ত্রি-আণবিক গ্যাস। ত্রি-আণবিক গ্যাস। তাহলে মলিকিউলারি টপিকটা খুবই সহজ,
ঠিক আছে, যে আপনার প্রথমত গ্যাসের এই পাশের বিক্রিয়ক গুলোর দিকে তাকাইলে আমরা বলে দিতে পারবো এটা কয় আণবিক বিক্রিয়া। ঠিক আছে, এক আণবিক, দ্বি আণবিক অথবা ত্রি আণবিক বিক্রিয়া। আচ্ছা, এক আণবিক কোন বিক্রিয়ার এক্সাম্পল দেওয়া হয়নি, তাহলে এই পাশে আমি একটু একটা বিক্রিয়া লিখে দিই এন্ড এক্সাম্পল সহকারে। আচ্ছা ঠিক আছে, ধরেন একটা রিঅ্যাকশন আছে এরকম, রিঅ্যাকশন আমি তো হ্যাঁ পেয়েছি। ধরেন আমি PCl5 দিলাম, PCl5 দিলে বিক্রিয়া দিলে আপনার টেম্পারেচার দিলে বিয়োজন বিক্রিয়া যদি আমি করাই তাহলে কি তৈরি হবে, PCl3 প্লাস ক্লোরিন, তাই না? যদি আমি PCl5 এর বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে আপনার PCl3 আর ফ্লোরিন। তাহলে আমি যদি এই বিক্রিয়া আমি যদি বলি এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এখানে দেখেন বিক্রিয়ক কয়টা, একটা, এখনো বিক্রিয়া করছে, তাহলে এটা আমি কি লিখতে পারি, একানবিক বিক্রিয়া। আশা করি বিক্রিয়ার আণবিকত্ব নিয়ে আপনারা আর ভুল করবেন না, একানবিক বিক্রিয়া, একানবিক বিক্রিয়া। ওকে, এখন তাহলে আমাদের যে জিনিসটা পড়ার বাকি থাকতেছে, তাহলে আমরা আণবিকত্ব, আমি একটু আগে লিখেছিলাম যে আমাদের একটা বিক্রিয়া দুইটা জিনিস জানা লাগবে, সেটা কি আণবিকত্ব এন্ড হলো আপনার ডিপেন্ডেন্সি বা নির্ভরতা। এবার যদি এটা পড়া শেষ, এবার আমরা কি করবো, আণবিকত্ব পড়া শেষ, এবার ডিপেন্ডেন্সি পড়বো। ঠিক আছে, এটা নিয়ে অনেক প্যারাকর বিষয় আছে, যদি বুঝে পড়তে পারেন, আমি যতটুকু চেষ্টা করবো যত সহজে পারি বুঝিয়ে দিতে, যত যদি সহজে বুঝে বুঝে পড়তে পারেন তাহলে এটা সহজ হবে, নইলে এটা কিন্তু অনেক হার্ড একটা জিনিস। মোটামুটি বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, বিক্রিয়ার করণ এই জিনিসটা আসলো কোত্থেকে, আমরা যে একটু আগে বলছিলাম যে ধরেন এখানে লেখাই আছে বিক্রিয়ার করণ, তো আমি ধরেন আমি এখানে একটা রিঅ্যাকশন দিব, ধরেন একটা রিঅ্যাকশন নিলাম, সেই A প্লাস BB যদি এই দুইটা রিঅ্যাক্ট করতো তাহলে তৈরি হতো কি, প্রোডাক্ট তৈরি হতো C এন্ড D। এই ধরেন এই দুইটা হলো রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক, এটা তো আপনারা জানেন। আমি একটু আগে বলছিলাম যে বিক্রিয়া ডিপেন্ড করে, এটারও আমরা সমীকরণ বের করেছিলাম যে বিক্রিয়া ডিপেন্ড করে মূলত কিসের উপর, যে বিক্রিয়কের ঘনমাত্রার উপর। তাহলে কি লিখতে পারি, A x b y, এটা তো একটু আগে আমরা লিখলাম, তাই না? এখন আমি প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে ধরে নিব যে বিক্রিয়ার উৎপাদক মানে এখানে আমি টোটালটা, এখন আমি একটা কাজ করব, আমি ধরে নেই যে এইটার পুরাটা আপনার এই A আর B এই টোটালটার কনসেন্ট্রেশন হলো C। ঠিক আছে, আমি ধরে নিই এই জিনিসটা। এখন আমি ধরে নেই যে আপনার এই টোটালটার কনসেন্ট্রেশনটা C, এবং তাদের উপরে যে x প্লাস y থাকবে সেটাকে আমরা ধরে নিলাম n। এখন আমার এই ক্ষেত্রে বিক্রিয়ার ক্রমগুলার জন্য বিক্রিয়ার ক্রম মূলত মেইন রিপ্রেজেন্ট করে, সেটা হলো যে কোন বিক্রিয়া কিসের উপর রিঅ্যাক্টেন্ট মানে কিসের উপর নির্ভর করে, অর্থাৎ বিক্রিয়া কি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করলে কয়টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, অথবা বিক্রিয়া কি আদৌ বিক্রিয়কের উপর নির্ভর করে নাকি অন্য কিছু এলিমেন্টের উপর নির্ভর করে, এই সব কিছু ফাইন্ড আউট করা যায় এই একটা বিক্রিয়ার ক্রম বোঝার মাধ্যমে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এইটাকে যদি আমি বিক্রিয়ার ক্রম, তাহলে কি কি হয়। এখন আমি আপনাকে বলছিলাম একটু আগে, যদি একটু ভালো মতো নোটিস করেন, এইখানে এই x প্লাস y এর মান n, এই n এর মান যদি আপনার 0 হয়, এখানে n ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এরকম একটা কেস হইতে পারে, এবং x প্লাস y এর মান যদি 1 হয়, n ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে একটা কেস হইতে পারে। ঠিক আছে,
এখন এক্স এর আবার এক্স প্লাস ওয়াই সমান সমান এন, এটা আবার ধরেন আপনার এন সমান সমান 2 হতে পারে, ঠিক আছে। আবার এক্স প্লাস ওয়াই এটা এরকম এরকম আপনার ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, মানে ইনফিনিটি পর্যন্ত তো যাবে না, কিন্তু একটা নির্দিষ্ট ক্রম পর্যন্ত তো যাইতেই পারে, তৃতীয় চতুর্থ ক্রমের বিক্রিয়াও দেখা যায়। তাহলে এখানে এন এর মান এরকম কিছু হতে পারে, এন এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এখন আপনারা একটু ভালো করে যদি নোটিস করেন, আমি এখানে যে একটা জায়গায় লিখছিলাম মেবি আপনার ডি কে এর একক বের করার টাইমে, বিক্রিয়ার হাত ধ্রুবকের বের করার টাইমে এই জায়গায় এক্স এর মান, মানে আমরা এখানে কি বসাইছিলাম, এক্স আর ওয়াই এর মান বসানোর পরে কে এর মানের কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসছিল না। তাহলে আমি বলতে পারি যে ওইখানে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কেস হবে, তাই না? এবং এই প্রত্যেকটা কেসকে আলাদা আলাদা মানে আলাদা আলাদা আপনার এক একটা নোটেশন দেওয়া আছে, ঠিক আছে? কোনটা কি, যেমন এন সমান সমান যদি 0 হয় তখন আমরা এই বিক্রিয়াটাকে বলি শূন্য ক্রমের বিক্রিয়া। শূন্য ক্রমের বিক্রিয়া। এন এর মান যদি 1 হয় তখন আমরা তাকে বলি প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়া। আমরা এগুলো সবগুলোর সূত্র প্রমাণ করব এবং বইয়ে যেগুলো আপনাদের জানা লাগবে সেগুলো আমি লিখে দিব। হ্যাঁ, প্রথম ক্রম বিক্রিয়া। এবার এন এর মান যদি আপনার হয় 2, তাহলে তখন আমরা সেটাকে বলি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এন এর মান যদি আপনার 3 হয় তখন আমরা তাইলে বলবো কি, তৃতীয় ক্রমের বিক্রিয়া। তৃতীয় ক্রমের বিক্রিয়া। আচ্ছা, এখন শুনুন, প্রত্যেকটা ক্রমের বিক্রিয়ার জন্যই আমাকে না কিছু জিনিস জানা লাগবে, সেই জিনিসগুলো আমরা বের করব। তাহলে আমি একটু একটা নতুন পেজ নিয়ে নিই। এখন আমার একটু একটা কথা লিখি এখানে, প্রতি ক্রম বিক্রিয়ার জন্য আমি একটু আগে বললাম আমাদেরকে 3টা জিনিস জানতে হবে। 3টা জিনিস কি কি? এক হলো ইকুয়েশন, ঠিক আছে। 2 হলো হাফ টাইম বা অর্ধায়ু। হাফ টাইম বা অর্ধায়ু। আর তৃতীয়তে হলো ফুল টাইম। ফুল টাইম, ঠিক আছে। আচ্ছা, এটাকে উপরে তুলে দিই। তাহলে প্রতিটা রিঅ্যাকশনের জন্য আমাকে এই কয়েকটা জিনিস জানলেই হয়ে যাবে। তাইলে আপনারা প্রত্যেকটা ক্রমের বিক্রিয়া নিজেরাই বুঝতে পারবেন যে এই বিক্রিয়াটা আসলে কি ডিপেন্ড, মানে কিসের উপর ডিপেন্ড করতেছে, বিক্রিয়াটা কি রিপ্রেজেন্ট করতেছে, বিক্রিয়ার কি কি বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, তাহলে আমরা এইবার আমি যদি আপনাকে বলি প্রত্যেকটার ইকুয়েশন আপনি কিভাবে বের করবেন, মনে রাখেন এই জায়গায় আমরা একটু আগে যেটা পাইছি, আমরা আগে মানে র ইকুয়েশনটা লিখে নিই, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে প্রয়োজনীয় সূত্র। সেটা হলো আপনার মাইনাস ডিসি বাই ডিটি। এটাই কি, তাই না? যত যাই করি এই ইকুয়েশন থেকেই সবকিছুতে আসতে হবে, বুঝতে পারছেন? তাহলে এই ইকুয়েশনটা আমরা একটু পরে লিখে দিচ্ছি। এখন আমি যদি বলি এখান থেকে, এখানে তো ডিফারেন্সিয়েশন আছে, তাই না? এই যদি কেউ জেনে থাকেন, এটা আমরা বলেছিলাম ক্ষুদ্র সময় কনসেন্ট্রেশনের পরিবর্তন
কিসের সাপেক্ষে? একটা খুবই ক্ষুদ্র সময়ের সাপেক্ষে। তাহলে এটা কিন্তু একটা ডিফারেন্সিয়েশন ফরম্যাটে থাকে। যারা ইন্টিগ্রেশন পড়ছেন তারা অলরেডি জানা উচিত যে এখানে আমরা কি করতে চাই। যেহেতু এখানে ডিসি বাই ডিটি আছে, এখন আমরা যদি সি বা মানে আমরা যদি টোটালি ইকুয়েশন বের করতে চাই যেখানে টাইম আর কনসেন্ট্রেশন থাকবে, মানে আমরা ক্ষুদ্র সময়ের জন্য না, আমরা ওভারঅল সময়ের জন্য বের করব, এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, এখন দেখা যায় যে অনেক টাইমে এখন এই চ্যাপ্টারটা পড়াকালীন অনেকেরই হয়তো ইন্টিগ্রেশন পড়া থাকবে না, তাই আমি একটু ইন্টিগ্রেশন নিয়ে কথা বলে নিই। এইখানে আপনার টোটালি আমরা এখানে জাস্ট আপনাকে পুরাটি ইন্টিগ্রেশন করতে গেলে দুইটা সূত্র জানা লাগবে, আর কিছু। সেটা কি? আপনার ধরেন ইন্টিগ্রেশন যদি থাকে, তাহলে যদি উপরে x টু দি পাওয়ার n dx থাকে, এরকম যদি কোনো ইন্টিগ্রেশন থাকে, তাহলে আমার এখানে উপরে বসাইতে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ঠিক আছে, এইখানে কোনো কোশ্চেন করা যাবে না, এটাকে আমরা বলতে পারি সিনট্যাক্স। ঠিক আছে, এখন আমি তো আপনাকে আর এটার প্রমাণ দেখাতে পারবো, এটা আপনাদের ম্যাথের ভাইয়ারা দেখাবেন অফকোর্স। তো আপাতত এইটুক জাস্ট আমার কথা বিশ্বাস করে না, যে x টু দি পাওয়ার n কে যদি আমি সমাকলন করি, তাহলে এখানে থাকবে হলো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস, তাহলে আমি যদি এখানে x টু দি পাওয়ার n এর বদলে এখন যদি এখানে এরকম থাকে ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx, তখন আপনার এখানে অ্যান্সার হয় ln x প্লাস c। কেন হয়? আপনারা যদি ডিফারেন্সিয়েশনে পড়ে থাকেন, আপনারা জানার কথা d বাই dx মানে এটা ln x কে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, তাহলে এটাকে অ্যান্সার হবে d বাই dx ইজ ইকুয়াল টু 1 বাই x। আচ্ছা, ইন্টিগ্রেশনে একটু কাজটা একটু সোজা করে বুঝলেন। তাহলে একটু একটা গ্রাফ নেই, গ্রাফ। তো ধরেন এরকম ধরেন, তো আপনাদের যদি আমি একটু বলেই দিই, ধরেন আপনাদের আমি যদি বলতাম যে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার আছে, একটু ম্যাথেই চাই, ধরেন এরকম একটা বক্স আছে, এই গ্রাফ অনুযায়ী আমরা এটা ক্ষেত্রফল বের করে দাও। আমি যদি এখানে ধরেন আপনার মান দিয়ে দিতাম, এখানে মান দিতাম 2 3 4 5, এখানে দিতাম 1 2 3, 1 2 3, এরকম যদি আমি দিতাম, তাহলে আপনারা সহজে আমাকে বলে দিতে পারতেন যে এটা ক্ষেত্রফল হলো ভাই এখানে আছে 2 আর এখানে থাকবে 2, আর এইখান থেকে হলো আপনার যে গ্যাপটা আছে সেটা ধরেন এখানে আমি একটু বড় দিই, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গুলার রাখছি, তাহলে 2 4 6, এখানে গ্যাপটা হলো 4। বুঝতে পারছেন? তাহলে 4 গুণ 2 8, তাই না? ক্ষেত্রফল হইতো ভাই আপনারা আমরা খুব সহজে বলে দিতে পারতেন যে এটার ক্ষেত্রফলটা কত, যে 4 গুণ 2 ইজ ইকুয়াল টু 8, তাই না? কিন্তু মজার বিষয় হলো ইন্টিগ্রেশন কোথায় স্টেপ আপ করে জানেন? তো এটা তো আপনারা খুব সহজে বুঝলেন যে এটার একটা সহজ গ্রাফ দেওয়া আছে, তো আপনারা এঁকে ফেললেন। আচ্ছা, এবার আমি এটা একটু ছোট করব। তাহলে এইটার ক্ষেত্রফল যদি আমি বলি, এই নোটটা এখানে থাকো, কারণ একটু ক্লিয়ার করে দিই। এটা ধরেন আমি এখানে কত দিয়েছিলাম 6। আচ্ছা, তাহলে এখানে আপনারা খুব সুন্দর কিন্তু সহজে কিন্তু আমাকে বলে দিতে পারলেন এখানে ক্ষেত্রফলটা কত। এখন আমি যদি বলি ভাই আমি আরেকটা গ্রাফ দিই, কি বলতেছি, কেমিস্ট্রি বলতেছি, ইন্টিগ্রেশন বলতেছি, ধরেন এবার আমি গ্রাফটা একটু এইভাবে দিলাম। আচ্ছা, এবার আমি যদি বলি না এটার ক্ষেত্রফল বের করে দেন, তখন হয় কি এই ক্ষেত্রফলের তো কোনো স্পেসিফিক স্ট্রাকচার আপনার জানা নেই, বা এটার ক্ষেত্রফল কিভাবে বের করবেন আপনি জানেন না।
তখন আমরা করি কি, এগুলার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ নেই, বুঝতে পারছেন আমার কথা? এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ নেই, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ করি, করে এইটার সমষ্টি বের করি। এইটার যদি আমি প্রত্যেকটা অংশের যদি ক্ষেত্রফল বের করতে পারি, এবং আমি যদি লিমিট নিয়ে এইখান থেকে এই পর্যন্ত, ধরেন আমি এখান থেকে এইটুকুর ক্ষেত্রফল বের করবো, তাহলে আমি খুব ইজিলি এই টোটালটার ক্ষেত্রফল বের করতে পারবো, বুঝতে পারছেন? এটাই হলো আমার আপাতত ইন্টিগ্রেশনের কাজ, এতটুকু বুঝে রাখেন। হ্যাঁ, তাইলে আমরা করি কি, তো এরকম একটা ইকুয়েশন নেই, তো এটার একটা ফাংশন নেই, তো এটা তো একটা ফাংশন, ধরেন এটা একটা রেখা, তো এটা রেখা ধরেন ফাংশনটা ছিল এরকম ওয়াই সমান সমান ধরেন এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 2, হ্যাঁ এরকম হয়তো হবে না, প্লাস ধরেন এটার একটা ইকুয়েশন আমি এক্স প্লাস 3 দিয়ে, হ্যাঁ এটা ধরেন এটার একটা ইকুয়েশন সাপোজ। হ্যাঁ, তো এটা যদি একটা ইকুয়েশন হয়, তাহলে আমরা এই টোটাল এই যে শুরু থেকে করছে এবং শেষ কোথায় করছে, এই টোটালটা লিমিটের মধ্যে যদি এটাকে ইন্টিগ্রেট করি, নিয়ে হলো আপনার প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলের আমি যোগফল করছি, বুঝতে পারছেন? তো এইটাই হলো কাজ। তো আমার এখন এইটার কাজ এখানে লাগতেছে, এই কারণে আমি এইটুকু বলে নিলাম, যে অনেকে হয়তো ইন্টিগ্রেশন এখনো করেন নাই, তো আপনারা হঠাৎ প্রশ্ন করে বুঝতে পারেন ইন্টিগ্রেশন আসল কাজটা কি। হ্যাঁ, তাহলে একটু বলে নিলাম। আর আরেকটা মজার বিষয় কি জানেন, ইন্টিগ্রেশনে কিছু সূত্র আছে, ফর্মুলা দেওয়া আছে, এগুলো প্রুফ করা যায়, তা আপাতত টাইম নেই। তো জাস্ট আমার কষ্ট করে জাস্ট এই ফর্মুলাটা একটু মুখস্থ করে নেবেন কষ্ট করে। হ্যাঁ, আর এইটা ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, দেখছেন? এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, তাইলে এটাকে ইন্টিগ্রেট করলে এটা আসবে, বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এখন আসি আরেকটা মজার কথায়, সেটা হলো এখন যদি এটা জেনে যান যে আপনার এই দুইটা ফর্মুলা জানেন, তাহলে আমাদের জন্য মোটামুটি প্রুফ করা ইজিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন তাইলে আমরা একটা এক্সট্রা পেজ দিই। এখন তাহলে আমরা যদি দেখি প্রথম যে বিক্রিয়াটা ছিল ডিসি, আচ্ছা ভালো কথা, এখন আমার কিছু অবজার্ভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, observe তো সেই তখন থেকেই করতেছি আমরা। ডিসি বাই ডিটি মাই ইজ ইকুয়াল টু কে সি এম, তাই না? এখন এই জায়গায় আমরা কি করব, এই সমীকরণটাকে আমরা করতে পারি কি, দেখেন এইটা তো একটা ঘনমাত্রা, ডিসিও একটা ঘনমাত্রা, তাই না? ডিসি একটা ঘনমাত্রা, সিও একটা ঘনমাত্রা, তো আমরা করব কি, ঘনমাত্রা গুলাকে একসাথে আনবো। তাহলে ঘনমাত্রা গুলাকে যদি আমি একসাথে আনি, তাহলে এখানে মাইনাস ডিসি ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার এন, তাই না? ঘনমাত্রা গুলাকে একসাথে আনলাম। এইবার এবার আমি যদি এখানে লিখি, তাহলে দেখেন এবার আমি যদি ওই ডিটি কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কে তো কনস্ট্যান্ট, সো এটাকে তো মিন করবেই না, ঠিক আছে? এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। জাস্ট আমি করলাম কি, কনসেন্ট্রেশন পার্টটাকে একসাথে আনলাম, আর টাইমের পার্টটা মানে টাইম যে অংশটা ছিল সেটা ওই পাশে নিয়ে গেলাম। এবার আমি ইন্টিগ্রেট করতে পারবো। শুনে কারণ কি আমি বলি, এখানে আমাদের ইন্টিগ্রেশনে আমি এই প্রসেসটাই কেন করলাম, বা মানে আপনার সিএন এদিকে আনলাম কেন, কারণ আমি লিমিট নিব কিসের, মানে আমি লিমিট নিব কিসের, অফকোর্স এক পাশে নিব ঘনমাত্রা, তাই না? ঘনমাত্রার লিমিট নেওয়ার জন্য তাহলে আমার এই জায়গায় সবকিছু ঘনমাত্রার টার্ম হওয়া লাগবে, এই কারণে আমি ঘনমাত্রাটাকে এই পাশে নিব। আর টাইম যেহেতু টাইমের পার্টটাকে আমি একটু আলাদা করে দেব, কারণ কি, কে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের বাইরে চলে আসে লিমিটের মানে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে সবসময়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মধ্যে যদি কনস্ট্যান্ট থাকে সেটা বাইরে চলে আসে সবসময়। আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে এটা আমি একটু করে নিয়ে যাই। ওকে, এই এইবার আমাকে বুঝতে হবে, এবার আমার প্রথম টাস্কটাই হলো লিমিট ফাইন্ড করা। হ্যাঁ, লিমিট কি হয়, তো লিমিট বের করার জন্য আমি এই জায়গায় একটু ছোট করে একটা বিক্রিয়া লিখে রাখি, যেটা দিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এখন প্রথমে আমি যদি বলি যে শূন্য ক্রমের বিক্রিয়ার জন্য কি হবে, শুরুই বলে দিই। হ্যাঁ, করতে করতে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি যদি বলি শূন্য ক্রমের বিক্রিয়া কি হবে, ধরেন শূন্য ক্রমের বিক্রিয়া, এটার জন্যই তো প্রথমে আমরা শূন্য ক্রমের বিক্রিয়ার জন্য ইকুয়েশন বের করব। তাহলে একটা জিনিস দেখেন, আচ্ছা এখানে আমি একটু এক সাইডে এই এই সমীকরণটার একটু পরিচয় লিখে রাখি, হ্যাঁ, যে ডিসিডিটি এর মধ্যে এটা প্রত্যেকটা জিনিস কি মিন করে। এখানে কে মিন করে কি,
rate constant বা হার ধ্রুবক রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক, ঠিক আছে। সি এর মানটা সি এর মানটা কি, সি এর মানটা হলো এখানে সি এর মানটা রিপ্রেজেন্ট করতেছে হলো আপনার রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা, অর্থাৎ কি বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা এনটা কি, x প্লাস y এর মান, এনটা কি x প্লাস y এর মান, আচ্ছা। আর dc বাই dt এর মান তো আপনারা জানেনই, সেটা কি বিক্রিয়ার হার। এই জাস্ট পরিচয়টা সুন্দর করে লিখে রাখলাম, এটা পুরো ছোট করে তুলে লিখে যেতে কেউ যদি এই পেজ থেকে স্লাইড করে বুঝে নিতে। তাহলে এখন শূন্য ক্রমের বিক্রিয়ার জন্য কি হয় এটা আমরা একটু দেখি। তাহলে প্রথমত আমরা বিক্রিয়ার ওই ইন্টিগ্রেশন যে সাইনটার যে সহজে আমরা শিখছিলাম ওইটা একটু লিখি, ওইটা ভালো। আগে দেখেন বিক্রিয়াটাকে আমি এভাবে লিখতে পারি, তাই না, ডিসি ডিভাইডেড বাই সিএন সমান সমান কে ডিটি, তাই না। এখন এন এর মান যদি 0 হয় তাহলে কি ডিসি ইজ ইকুয়াল টু কেটি। এবার আমি ইন্টিগ্রেট করব। এখন ইন্টিগ্রেটের এটা খুব সহজ, যেমন এটা আমরা ধরেন টি তো সবসময় 0 সেকেন্ড থেকে শুরু করি, তাই না, মানে একদম স্টার্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট থেকে কত সেকেন্ড বিক্রিয়া হয়েছে সেটা হলো 0 থেকে টি পর্যন্ত, এটা খুব সহজ। কিন্তু ঝামেলা বাধে হলো কনসেন্ট্রেশনটা বুঝতে। মনে রেখে কনসেন্ট্রেশনটা আমি এখানে, হ্যাঁ, যে আপনার ধরেন এটা একটা রিঅ্যাকট্যান্ট এ, ধরেন এখান থেকে সি তৈরি হয়েছে, ঠিক আছে। প্রথমে এটা ইনিশিয়ালি ছিল কত 10 মোলার, পরে যে এটা প্রথমে ইনিশিয়ালি এটা ছিল 0 মোলার, এটা যদি পরে হয় 8 মোলার, এটা যে পরে হবে 2 মোলার, এটা যদি হয় 6 মোলার, এটা হবে পরে যে 4 মোলার। বুঝতে পারছেন? এখন একটা বিষয় নোটিস করা, সেটা কি যে এই যে মানটা, এই মানের ইনিশিয়াল যেটা ছিল সেটাকে আমরা বলবো সি নট, মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ঠিক আছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে। বা আমি যদি বলি প্রাথমিক ঘনমাত্রা, ঠিক আছে। এখন আপার লিমিটটা কি হবে? শুরু করব আমরা প্রাথমিক ঘনমাত্রা থেকে, শেষ করব কিসে জানেন? শেষ করব হলো আমরা মানে যতটুকু রিমেইনিং কনসেন্ট্রেশন থাকবে, এখানে লাস্ট যে পার্টটা থাকে সেটাকে আমরা প্রকাশ করব সিটি দিয়ে। বুঝতে পারছেন? সিটি দিয়ে প্রকাশ করি বা যে কোনো কিছু দিয়ে আপনারা প্রকাশ করতে পারেন, সেটারে আমরা বলি কি রিমেইনিং ভলিউম। remaining concentration. এখন আমি যদি বলি যে x মোলার আমি যদি বলি x মোলার বিক্রিয়া করে ফেলছে, তাহলে এখানে কি হবে বলেন তো? তাহলে আমি বলতে পারি C নট মাইনাস
এক্স, এইটাই সিটি এর মান। বুঝতে পারছেন? এ পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে আমি বলতে পারলাম যে প্রাথমিক যে ঘনমাত্রাটা থাকে সেটাকে আমরা বলবো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এন্ড লাস্টে যে রিমেইনিং কনসেন্ট্রেশন মানে বিক্রিয়া করার পরে, কত মোল বিক্রিয়া করার পরে যতটুকু আছে সেটাকে আমরা বলবো রিমেইনিং কনসেন্ট্রেশন। এটাকে আমরা কি লিখতে পারি? সি নট মাইনাস এক্স। মানে ধরেন আমি যদি বলি যে এক্স পরিমাণ বিক্রিয়া করে ফেলছে, মানে এক্স মোলার বিক্রিয়া হয়ে গেছে, তাহলে রিমেইনিং যেটা আছে ওইটাই হলো আপনার আমাদের রিমেইনিং কনসেন্ট্রেশন হিসেবে সিটি দিয়ে প্রকাশ করবো। বুঝতে পারছেন? এবং এইটাই আমাদের লিমিট, খেয়াল থাকে জানো। হ্যাঁ, এটা একটু করে রেখে দিলাম যাতে কেউ পড়লে এখান থেকে বুঝতে পারে। এখন এটা এখান থেকে মুছে গেছে। আচ্ছা, আমি এটা কেটে আমি আবার লিখি। তাহলে এখানে ডিসি মানে কি থাকতো? ডিসি বাই সি এন, তাই না? মাইনাস ডিসি বাই সি এন ইজ ইকুয়াল টু কে ডিটি, তাই না? এবার আমি ইন্টিগ্রেট করে দিলাম, তাহলে মাইনাস ডিসি, এখন সি এখানে তো এন এর মান 0, শূন্য ক্রমের জন্য n ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি 1, মানে নিচে তো কাটাকাটি চলে গেল, তাহলে আমি এখানে 1 লিখে দিই, এখানে কে ডি। এখন আমার কাজ হলো লিমিট বসানো, লিমিটটাই ফাইন্ড করা আমাদের কাজ। এখন আমি যদি এখানে লিমিট ফাইন্ড করতে চাই তাহলে আমাকে দেখতে হবে এখানে মান কত আসে। আচ্ছা, লিমিটের মানটা খুবই এখানে সহজ। আমি এখানে ধরলাম রিমেইনিং ভলিউমটা আমার ছিল সিটি আর ইনিশিয়াল ভলিউমটা ছিল সি, হ্যাঁ, সি নট। এটাকে আমরা লিখলাম ডিসি, ঠিক আছে? আর এখানে আমি লিখতে পারি কে ডিটি, তাই না? কে ডিটি, এবং এখানে টাইম শুরু হয়েছিল 0 সেকেন্ড থেকে টি সেকেন্ড পর্যন্ত, তাই না? এবার আমি একটু ইন্টিগ্রেট করি। তো এর মাঝখানে আপনার ধরেন এখানে আপনি এটা একটা সূত্র আকারেও মনে রাখা যায়, বা আমি আপনাকে যেভাবে বলছি সেভাবে মনে রাখতে পারেন। সেটা হলো, এটা তো আপনার ভিতরে যেটা করতেছেন সেটা তো x টু দি পাওয়ার 0, তাই না? তাহলে এটা কি আসবে? x টু দি পাওয়ার 1, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, আর নিচে আসবে 1, তাই না? বুঝতে পারছেন? তাহলে এটা করলে কি আসবে? x dx, এটাকে ইন্টিগ্রেট করা। তাহলে আমি এখানে লিখতে পারি, এখন এইটা দেখেন সি আমি পাবো, এবং এই যে আমার এই যে হায়ার লিমিট, এটা ইন্টিগ্রেট করার পরে সাইন চলে যায় এরকম। এখানে মিন কি করবো? এখানে আমি লিখবো হলো একটা লিখবো হায়ার লিমিট সিটি, এখানে আমি লিখবো একবার সিটি, আর এখানে লিখবো হলো সি নট, ঠিক আছে? আর এখানে কে বাইরে চলে আসবে। কে যদি বাইরে চলে আসে তাহলে টি কে যদি আমি আপনার ইন্টিগ্রেশন করি তাহলে আবার থাকবে কি কেটি। এবার লোয়ার লিমিট থেকে হায়ার লিমিট আমার সবসময় বিয়োগ করা লাগে। এখন সিটি এর মান একবার সি এ বসাবো, সিটি এর মান একবার সি এ বসাবো, সিটি এর মান একবার সি এ বসাবো, বিয়োগ করব সি নট এর মান বসে, এবং এখানে থাকবে কি কে টি। বুঝতে পারছেন আশা করি? এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম সমীকরণের বিক্রিয়া, মানে সরি শূন্যতম করণীয় বিক্রিয়া। এটাকে আমি লিখতে পারি শূন্য ক্রমের বিক্রিয়া, শূন্য ক্রমের বিক্রিয়া। বুঝতে পারছেন আশা করি? তাহলে আমরা প্রথমে এটার ইকুয়েশনটা পেয়ে গেলাম। বুঝতে পারছেন? শূন্যতম মানে একবার আমি যদি একটু ওভারভিউ করে যাই, ডিসি বাই সিএন, এটা তো আপনারা জানতেন, ডিসি বাই সিএন, এটা তো দেখালাম কিভাবে আনা লাগে। এন্ড তারপরে আমি এখান থেকে করলাম কি, এটাকে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করার পরে দেখা গেল যে আপনার লিমিট বসানোর পরে সিটি মাইনাস সি নট ইজ ইকুয়াল টু কেটি। এইটাই আপনার মূলত আমাদের শূন্যতম শূন্য ক্রমের বিক্রিয়ার ইকুয়েশন, বিক্রিয়া সমীকরণ। সমীকরণ, ওকে? এখন একটা এক্সট্রা পেজ নেই, ঠিক আছে? এখন আমি যদি বলি যে এটা আমার অধ্যায় বের করা লাগবে, সিটি সি নট ইজ ইকুয়াল টু কে টি, তাই না? এখন আমার একটা কথা মনে রাখবেন, অর্ধেয় জিনিসটা কি সেটা বুঝতে হবে আপনাকে। অর্ধেয় বলতে বোঝায় আপনার অর্ধ জীবন, মানে কি একটা রিঅ্যাকশন অর্ধেক কখন শেষ হবে,
আপনার জীবনের অর্ধেক যখন শেষ হইতো তখন আমরা যেমন বলতাম অর্ধেয়, একটা রিয়াকশনের অর্ধেক কখন শেষ হবে সেটাকে আমরা বলি অধ্যায়, মানে অধ্যায় জীবন, মানে ওই বিক্রিয়ার অর্ধেক। ওকে, এখন তাহলে আমি আপনাকে বললাম অধ্যায় মানে কি। এবার আমি তাহলে বলতে পারি যে একটা রিয়াকশনের, ধরেন একটা রিয়াকশনের অর্ধেক পরিমাণ অ্যামাউন্ট কনসেন্ট্রেশন যখন আসবে তাকেই আমরা বলবো হলো অধ্যায় বিক্রিয়া। তাহলে এই সিটি এর মান আমি বসাবো হলো আদি ঘনমাত্রা যদি অর্ধেক করে দিই আমি, তাহলে আমি মানটা পেয়ে যাবো। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমি এখান থেকে অর্ধ জীবনটা পেয়ে যাবো এটা। তাহলে কে টি, এখন আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে কি থাকবে, 2 ডিভাইডেড বাই আপনার সি নট মাইনাস 2 সি নট ইজ ইকুয়াল টু, আচ্ছা ভালো কথা। আপনারা এখানে আমি একটা জিনিস মিস্টেক করে ফেলছি, যে দেখেন এইটার আগে একটা মাইনাস ছিল না, এটার আগে যদি একটা মাইনাস থাকে এটার আগেও মাইনাস আসবে, এটার আগেও মাইনাস আসবে, এইটার আগে যদি একটা মাইনাস আসে তাহলে রিঅ্যাকশনটা একটু চেঞ্জ হয়ে যাবে না? আপনার এটার আগে একটা মাইনাস, এটা প্লাস। বুঝতে পারছেন? ওকে, তাহলে রিঅ্যাকশনটা কি হলো আপনার, এইটা প্লাস এইটা মাইনাস, দেন তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটি। ঠিক আছে, এইবার তাহলে আমি লিখতে পারি এখানে সি নট বাই 2, সি নট ডিভাইডেড বাই 2, কে কে এই পাশে নিয়ে আসলে সি নট বাই 2 কে, এইটাই হলো সেই অধ্যায়ের মান। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা অধ্যায় সমীকরণও পেয়ে গেছি, মানে আমার এটার অধ্যায় জীবন কতটুকু হবে সেটা পেয়ে গেছি। ওকে, এখন আরেকটা জিনিস আমার এখানে বের করতে হবে, এটা পাইলাম তো হাফ টাইম, এটা যেটা পাইছি সেটা হলো হাফ টাইম। ঠিক আছে, এবার আমি যদি এখানে ফুল টাইম লিখতে চাই, এখানে আমি যদি ফুল টাইম লিখতে, ফুল টাইম করতে চাই তাহলে ফুল টাইম তো আরো সহজ। আপনার ধরেন সি সি নট মাইনাস সিটি, সি নট মাইনাস সিটি ইজ ইকুয়াল টু কেটি, কেটি, তাই না? আচ্ছা, এবার তাহলে আমি এখানে লিখতে পারি, এবার আপনার যে ফাইনাল ইনিশিয়াল ফাইনাল ভলিউমটা থাকবে সেটা কত, 0, তার মানে কেটি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার ইনিশিয়াল লাস্ট যে ভলিউমটা থাকবে, রিমেইনিং ভলিউমটা কত, 0, তাহলে সিটি এর মানটা কত, 0। বুঝতে পারছেন আশা করি? তাহলে কে টি এর মান কত, কে বাই সি, সি নট বাই কে, সি নট বাই। তাহলে আমাকে এই ইকুয়েশন গুলাই একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে, যার কোনো বিকল্প নেই। আর যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে তো ভালোই। তো পাচ্ছি না, তাহলে আমি মার্ক করে দিই। ফুল টাইমের ইকুয়েশন, দেন হলো হাফ টাইমের ইকুয়েশন। ঠিক আছে, আর আচ্ছা এটাকে আমি একটু বড় করে দিই, এটা আপনাদের দিয়ে দিই যাতে ইজি না লাগে। এটা হলো হাফ টাইমের ইকুয়েশন। আচ্ছা, এবার এই আগের পেজের একটা ইকুয়েশন মুখস্থ রাখাই লাগবে মাস্ট, সেটা হলো এইখান থেকে এইটার এই যে রিঅ্যাকশনটা আছে এই ইকুয়েশনটা মাথায় রাখা লাগবে, এটা বক্স করে গেছে। ওকে, তাহলে আমরা পাইলাম ফার্স্ট অর্ডারের জন্য ফুল টাইমের রিঅ্যাকশন, ফুল টাইমের রিঅ্যাকশনটা পাইলাম, হাফ টাইমের রিঅ্যাকশনটা পাইলাম। আচ্ছা, এবার আসি হলো আচ্ছা দুইটা পেজ আছে, দুইটাই লাগবে। এবার আমি ধরেন ফার্স্ট অর্ডারের রিঅ্যাকশন নিব। আচ্ছা, এবার আমি ফর লিখলাম, ফর ফার্স্ট অর্ডার, ফর ফার্স্ট অর্ডার। আমি যদি মানে প্রথম ক্রমের বিক্রিয়া নেই তখন আমার ইকুয়েশনটা কি থাকবে? এখন তখন আমার ইকুয়েশনটা কি এরকম থাকবে না, একটু যদি দেখেন ভালো করে, সেটা কি ডিসি ডিভাইডেড বাই
c to the power n is equal to kt a dt। ওকে, এখন এইটাকে আমি সি নট দিলাম ইনিশিয়াল এবং লাস্টে দিলাম সি আপনার রিমেইনিং ভলিউম, এখানে টি সেকেন্ড 0 সেকেন্ড। ওকে, ঠিক আছে, ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, এখন আমি যদি এখানে ইন্টিগ্রেট করতে চাই তাহলে কি হয় দেখেন তো। ধরেন এখানে তাহলে সি এর মান এবার কত, এবার তো সি এর মান 0 না, এবার সি এর মান কত, এখানে 1 না, সি টু দি পাওয়ার 1 না, মানে সি টু দি পাওয়ার 1, দেন তাহলে সি টু দি পাওয়ার যদি 1 হয় এখানে কত 0 t আর এখানে dt, আর এখানে কে বাইরে চলে আসবে, ধরে এখানে কেটা বাইরে চলে আসবে। আচ্ছা, কেটা আমি কিভাবে রেখে দেব, পরে ঠিক করে দিতেছি, পরে বাইরে। আচ্ছা, এখন সি আমি আপনাদের একটু আগে একটা ইন্টিগ্রেশনের দুইটা সূত্র শিখেছিলাম, সেটাই এটা হলো যদি 1/x থাকে তখন আমরা এটাকে কি লিখতে পারি, ln x। বুঝতে পারছেন, যার ইনিশিয়াল ভলিউম মানে আপনার হায়ার লিমিট হলো রিমেইনিং ভলিউম, লোয়ার লিমিট হলো ইনিশিয়াল ভলিউম, এন্ড এখানে কে বাইরে চলে আসবে, এন্ড আপনার যদি কে বাইরে চলে আসবে এবং আপনি যদি ডিটি এর ইন্টিগ্রেট করেন তাহলে এখানে ডিটি এর মান থাকবে টি। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমি যদি এবার এই ইন্টিগ্রেটটাকে আপনার এই পাশে নিয়ে আসি তাহলে লন এরকম আসছে, দেখেন লন। আশা করি এবার বুঝতে পারছেন যে প্রথমে আমরা বসাবো হায়ার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাই না, হায়ার লিমিট ডিভাইড বাই লোয়ার লিমিট, আর এই পাশে থাকবে কি কে টি। বোঝা গেছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এবার এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণ বলতে কি প্রথম ক্রমের সমীকরণ। ওকে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখেন তো এভাবে লিখতে পারি না, সিটি আমি এরকম লিখতে পারি, ln সিটি ডিভাইডেড বাই সি নট ইজ ইকুয়াল টু কেটি, তাই না। আর আবার এই ডট এই মাইনাসটাই আমি প্রথমে দিয়ে দিতেছি, মাইনাস যদি হয় তাহলে এখানে আসবে মাইনাস, এখানে আসবে প্লাস। ওকে, তাহলে সমীকরণটা হবে হলো সি ডিভাইডেড বাই সি নট লন সি নট, অথবা আপনারা আমি একটা কাজ করি মাইনাস টু ওই পাশে পাঠিয়ে দিই, হ্যাঁ মাইনাস টু একটু কাজ করবো, একটা মাইনাস টু ওই পাশে আগে থেকে পাঠিয়ে দিই, যদি মাইনাস টু ওই পাশে পাঠিয়ে দিই তাহলে রিঅ্যাকশন যা ছিল তাই থাকবে। তাহলে এখানে একটা মাইনাস থাকলো, তাহলে লন সিটি মাইনাস লন সিটি মাইনাস এ, তাহলে আমি এখানে লিখতে পারি লন সিটি মাইনাস সি নট ইজ ইকুয়াল টু মাইনাস কেটি, তাই না, লিখতে পারি তো এই পর্যন্ত আমি লিখতে পারি। আচ্ছা, এখন আমি এই পর্যন্ত যদি লিখতে পারি তাহলে আমি এবার একটা কাজ করতে পারি, সেটা হলো এবার আমি যদি ওইটাকে ই এর ফরম্যাটে নিয়ে যাই, উভয় পাশে যদি আমি কি বলে এটাকে ই এর পাওয়ারে নিয়ে যাই, তাহলে আমরা জানি ই আর লন মিলে কাটা, ই আর লন যদি ই এর উপর যদি লন থাকে তাহলে সেটা 1 হয়ে যায়, তাহলে আমি এখানে লিখতে পারি ই মাইনাস কেটি, তাই না। আর এইটা এখান থেকে আমি লিখতে পারি আপনার ই আর লনে তো 1, তাহলে আমি এখানে 1 লিখতে পারি, আর এখানে আপনার সাথে থাকবে হলো সিটি ডিভাইডেড বাই সি নট, এখানে থাকবে হলো ই মাইনাস কেটি, তাই না। এবার আমি যদি লিখতে চাই তাহলে এখানে আমি লিখতে পারি সিটি সমান সমান সি নট ই মাইনাস কেটি। বুঝতে পারছেন, এটাই তাহলে আমাদের দুইটা ফরম্যাটে লিখতে পারেন, আপনার ইচ্ছা এই ফরম্যাটটাও একটা সমীকরণ, এই ফরম্যাটটাও একটা সমীকরণ। ঠিক আছে, আমরা সমীকরণ পেয়ে গেছি, তবে এইটা মুখস্থ রাখলে একটু বেশি কনভিনিয়েন্ট। বুঝতে পারছেন, বেশি প্রাধান্য দিবেন, বেশি প্রাধান্য দিবেন। আচ্ছা, এইবার
আপনারা যখন সেকেন্ড পেপারে যাবেন, মানে ফিজিক্স সেকেন্ড পেপারে লাস্ট 9th চ্যাপ্টারে মেবি আপনার সরি নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, ওই চ্যাপ্টারে আপনার এই সমীকরণের উপরই পুরো বেসিস করে পুরো চ্যাপ্টারটা করা। কারণ কি, এইটা এই যে ক্ষয়, এই যে আপনার মোলারিটি কমা মানে ঘনমাত্রা কমা, এই ঘনমাত্রা কমাটা আপনার পদার্থের তেজস্ক্রিয় ক্ষয়ের সাথে সম্পূর্ণভাবেই মিলে যায়। এই কারণে তাদের সমীকরণ সম্পূর্ণভাবেই সেম, বুঝতে পারছেন? এবং আপনি দেখবেন পরবর্তীতে এই যে এই জায়গায় আপনার অন্য অন্য জাস্ট চিহ্ন দিয়ে আপনার রিয়াকশনটা লিখে বিক্রিয়া ম্যাথ গুলা করা লাগবে তখনকার টাইমে। হ্যাঁ, তাহলে ওইটা ওই চ্যাপ্টারে গেলে দেখেন। আপাতত এই সমীকরণটা চিনে রাখেন, এটা আপনার লাইফে খুবই লাগবে। প্রথম ক্রমের বিক্রিয়া অলওয়েজ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার হাফ টাইম বের করবো। এটার খুবই ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিং আছে, দাঁড়া দেখাই। এটার হাফ টাইম বের করতে যদি আমি চাই, তাহলে এটার হাফ টাইম কি হবে? হ্যাঁ, আমি তো এখানে সিটি সমান সমান সি নট কে মাইনাস সি নট ই মাইনাস কেটি, তাই না? এটাই তো ছিল। এখন এইটার আমি বলছিলাম যে আপনার সিটি রিমেইনিং ভলিউম, তাহলে তখন রিমেইনিং ভলিউম কত? সি নট বাই 2। এদিকে কি থাকবে? সি নট ই মাইনাস কেটি, তাই না? এরকম থাকলো ই মাইনাস কেটি, তাই না? এবার সি নট কেটে দিতে পারি আমি। এখন আমি যদি নেই, ধরেন এখানে আমি লন হাফ, এখানে কত থাকলো? হাফ থাকলো। এখানে আমি বসাইতে পারি আপনার ই মাইনাস কেটি, তাইলে এখান থেকে থাকবে হলো ই মাইনাস কেটি। এবার আমি এটা কাজ করবো, সেটা কি করবো? সেটা এবার আমি লন নিব। লন নিলে দেখেন তো কি থাকে। লন নিলে বিষয়টা একটা কাজ করি, সেটা লন নিব উভয় পাশে। লন হাফ, এই পাশে যদি আমি লিখি লন ই লন ই মাইনাস কেটি, তাহলে তো এটা আবার আপনার, তাহলে এবার মানটা কি থাকে দেখেন। টি সমান সমান হলো আপনার, যদি লনটা উল্টায় দিই, মানে তখন এই যে এই লন ই তো কাটা, ওই পাশে থাকলো মাইনাস কেটি, তো ধরেন এখানে কে মাইনাস কেটি, তাই না? মাইনাস কেটি আর এই পাশে লন হাফ। এবার এই মাইনাসটা যদি আমি এই পাশে নিয়ে আসি, আপনারা জানেন হয়তো বা লনের সাইন উল্টায় যায়। লনের মধ্যে যদি আপনি মাইনাস দেন, তাহলে লনটা উল্টায় যায়। তাহলে এখানে কি হবে? লন 2 হবে। তাহলে টি এর মান কি হবে? লন 2। এই টপিকটা কিন্তু একটু ভালো করে দেখে নিন। এটা কিন্তু আপনাদের যতদূর আমি জানি শর্ট সিলেবাসের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত ছিল না, তো তখন দেখা যায় যে এগুলো আপনারা স্কিপ করে গেছেন, ঠিক আছে? তবে এখন থেকে কিন্তু আপনাদের ফুল সিলেবাস যেহেতু, এটা কিন্তু মাস্ট পড়া লাগবে, ঠিক আছে? বিক্রিয়ার ক্রম থেকে আপনার অ্যাডমিশন বলেন, একাডেমিক বলেন, কোশ্চেন আসতেই পারে যখন তখন। হ্যাঁ, তাহলে এটা আমরা পাইলাম অধ্যায় রিগুলেশন, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি যদি এটারই ফুল টাইম, এটার আমি ফুল টাইম একসাথেই করবো। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এবং ফার্স্ট জিরো মানে শূন্য ক্রমের বিক্রিয়া থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। এটাই পর্যন্ত ওকে, এই আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমি একটা দাগ দিয়ে নেই, এই দাগই আছে, সরাই নেই একটু। ওকে, এবার আমি ধরেন ফুল টাইম রিঅ্যাকশন বের করবো। এবার আমার তো ফুল টাইমের রিঅ্যাকশনটা বের করা লাগবে। তাহলে ফুল টাইমের রিঅ্যাকশনটা যদি আমি বের করতে চাই, তাহলে তাহলে আমার জাস্ট এখানে আপনার সি এর মান, সি মানে আপনার সি টি এর মান কত? 0 হয়ে যাবে তখন। সি টি এর মান 0, কারণ রিমেইনিং ভলিউম তখন 0। সি নট ই মাইনাস কেটি, এটা যদি 0 হয়ে যায়, তাহলে দেখেন তো সি নট ই মাইনাস কেটি, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন ই মাইনাস কেটি, এটা 0 হলে এটাও 0। তাহলে এবার দেখেন আমি তখন ই মাইনাস কেটি সমান সমান কি হবে? লন 0। লন 0 কি পসিবল? লন 0 তো কোনোভাবেই পসিবল না। লন 0 ইজ নট পসিবল। লিখে দিই, ইজ নট পসিবল। নট পসিবল মানে এটা আপনার ইনফিনিটিতে। তার মানে আমি কি বলতে চাইতেছি? এইটার কি কোনো মান সম্ভব না? তার মানে এই বিক্রিয়া কখনোই শেষ হয় না, বুঝতে পারছেন? টি এর মান যেহেতু পসিবল না, তাহলে আমি বলতে পারি প্রথম ক্রমের বিক্রিয়া
কখনোই শেষ হবে না। প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই শেষ হবে না। ওকে, তাহলে আমরা পাইলাম সেকেন্ড রিঅ্যাকশন মানে সেকেন্ড ক্রমের রিঅ্যাকশন মানে ফার্স্ট ক্রমের রিঅ্যাকশনের জন্য ইকুয়েশন পেলাম। ইকুয়েশনটা কি, তাহলে এটা মনে রাখা লাগবে, এটা মাস্ট মনে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা তবে এটা মনে রাখলেই হয়ে যায়, এখান থেকে চলে আসা যায়। আর দেন হলো এই ইকুয়েশনটা মাস্ট মনে রাখতে হবে এন্ড আর আপাতত এতটুকু রাখলেই হবে। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার, এবার আরেকটা অর্ডার আছে ফার্স্ট অর্ডার, এটাও একটু ইম্পর্টেন্ট, এই কারণে একটু দেখাই দিব। এটা হলেই শেষ মোটামুটি, আজকে জাস্ট 3টা অর্ডার পড়াবো, নেক্সট দিন আপনার ম্যাথ প্র্যাকটিস দিয়ে আমরা শুরু করবো এটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি এটা হলো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তাই না? সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তাহলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য না এখানে কি হবে একটু দেখেন। এখানে আমার আশা করি এখন আর এক্সপ্লেন করা লাগবে না। এখানে সি সিটি ডিসি, এখন সি এন এর মান কত? এখানে এন এর মান শূন্য ক্রমের জন্য ছিল 0, আপনার প্রথম ক্রমের জন্য 1, তাহলে এখানে কত 2, তাই না? আর এদিকে কি 0t কে ডিটি। এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? এখন এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা এটা ইন্টিগ্রেট করে ফেলি। ওকে, সি স্কয়ারে ইন্টিগ্রেট করলে এরকম একটা মান আসে, দেখেন তো বোঝেন কিনা। সরি, এটা দেখেন মাইনাস আছে, এই মাইনাসটা আমার যাই হোক। সি স্কয়ারে একটা জিনিস দেখেন, সি স্কয়ারে যদি আমি করি তাহলে এখানে থাকবে হলো সি মাইনাস 2 প্লাস 1, তাই না? আর এখানে সি, এখানে মাইনাস 2 প্লাস 1, তাই না? and limit will be ct c naught থেকে। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখান থেকে থাকবে কেটি। এই পর্যন্ত তো আশা করি ক্লিয়ার। এইবার আমি এই পাশে আগাই, সেটা হলো সি, এখানে যদি আপনি দেখেন তাহলে আগে তো একটা মাইনাস, তাই না? তাহলে এখানে এই মাইনাসের ভিতরে নিয়ে আসলে প্লাস হয়ে যেতেছে, আর সি মাইনাস 1, তার মানে এখানে 1/c আসতেছে। এখানে আমি যদি লিখি এইভাবে লিখতে পারি 1/c টু দি পাওয়ার, ঠিক আছে, সিটি এখানে সি নট, তাই না? আর এই পাশে কেটি, তাই না? আর এবার আমি যদি এখানে লিখতে চাই তাহলে 1/ct মাইনাস 1/c নট ইজ ইকুয়াল টু কেটি। বুঝতে পারছেন আশা করি? এইটাই হলো সেকেন্ড অর্ডারের রিঅ্যাকশনের, সেকেন্ড অর্ডারের যে রিঅ্যাকশন আছে তার ইকুয়েশন। এখন এইটাকে না আরেকটু ভাবে ভাঙাচেরা বা চুলচেরা বিশ্লেষণ করা যেতে পারে, অর্থাৎ বা এটার একটু রূপ পরিবর্তন করা যেতে পারে। ওইটা দিকে একটু করে ফেলি, ঠিক আছে? কিরকম করা যেতে পারে? ধরেন এইটাকে যদি আমি লসাগু নেই, সিটি নিলেন, এখানে সি নট নিলেন, এইখানে 1 এ কি থাকবে দেখেন তো, সি নট, আর সিটি কি মাইনাস সি নট মাইনাস এক্স। বলছিলাম একটা অ্যামাউন্ট, যে এক্স পরিমাণ অ্যামাউন্ট কমছে, কমার পরেই তো যে ভলিউমটা থাকে সেটাই তো রিমেইনিং ভলিউম, আধি থেকে বাদ দিলে এটা কাটা। এইটার সমীকরণ অনেক সময় এইভাবেও লিখে, কেটে। তো এবার আমি এখানে লিখতে পারি টি সমান সমান মাইনাস এক্স ডিভাইডেড বাই সিটি সি নট। ওকে, এখন আমি যদি বলি এটার হাফ টাইমের রিঅ্যাকশন, আমার এটার হাফ টাইম বের করতে হবে, তাহলে এটার হাফ টাইম আমি যখন বের করে ফেলি, জাস্ট ক্যালকুলেশন, ইজি ক্যালকুলেশন সবগুলো। হ্যাঁ, হাফ টাইম যদি আমার বের করা লাগে তাহলে আমি রিঅ্যাকশনে দেখছিলাম সিটি মাইনাস 1/c নট ইজ ইকুয়াল টু কেটি, তাই না? ওকে, তাহলে আমি এখানে সিটি এর পরিবর্তে কি লিখবো, 1/c নট বাই 2 মাইনাস 1/c নট ইজ ইকুয়াল টু কেটি। বুঝতে পারছেন? আর এখানে 2 তাইলে উপরে চলে যাবে, তাহলে 2 যদি উপরে চলে যায় এটা তো সি নট, তাহলে এখানে আমি লিখতে পারি সি নট 2 এবারে উপরে চলে গেলে 2 - 1 ইজ ইকুয়াল টু কেটি, তাই না? কেটি। ওকে, তাহলে আমি আবার লিখতে পারি এখানে যে টি সমান সমান 1 ডিভাইডেড বাই কে সি নট। বুঝতে পারছেন? আশা করি এই পর্যন্ত সবারই বুঝা গেছে যে টি এর মান কি 1/kc নট, তাহলে এটাই আমাদের অর্ধেয় মান। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার এটাকে আমি একটু ছোট করে নিই,
সি নট। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। হ্যাঁ, এবার আমি যদি ফুল টাইম বের করতে চাই, ওকে লাস্ট এইটাই লাস্ট, তারপর আর আপনাদের ধরে রাখবো না। এইটা শেষ করলেই মোটামুটি আজকের মতো এই পড়াটুকু আমাদের শেষ হয়ে যাবে। তার মানে আমরা তখন তিনটা রিঅ্যাকশনের ডিপেন্ডেন্সি বের করতে পারবো, ক্রম বের করতে পারবো, এবং ক্রমের প্রত্যেকটা ইকুয়েশন বের করতে পারবো, হাফ টাইম বের করতে পারবো, ফুল টাইম বের করতে পারবো। ওকে, তাহলে ফুল টাইম, তাহলে এবার যদি আমি ফুল টাইম বের করতে চাই, তাহলে সিটি মাইনাস 1/সি নট ইজ ইকুয়াল টু কেটি। বুঝা গেছে? এখন সিটি এর মান কত? 0। 1/0 কি বলেন তো? 1/0 একটা ইনফিনিটি মান না, তাহলে রিঅ্যাকশনটা কি হচ্ছে? হচ্ছে না। এই কারণে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা কি, ধরেন আমরা এখানে তো 1/সিটি মাইনাস 1/সি নট আরেকটা ইকুয়েশন। ঠিক আছে, এই জায়গায় যে মাইনাসটা ছিল, তাই না, সেই মাইনাসটা এখানে আসলে মাইনাস প্লাস হবে। ঠিক আছে, একটু কারেকশন করে নেন। এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কাটা, তাহলে ইকুয়েশনটা হবে প্লাস। ঠিক আছে, একটু খেয়াল দেখেন, এই জায়গায় এইটা মাইনাস, ওইটা প্লাস। হ্যাঁ, এটা মাইনাস, তাহলে আমাদের তো হাফ টাইম বের করা তো একটা ইরোড হইছে, সেটা হলো এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস প্লাস, তাইলে -1 -2 +1। বুঝতে পারছেন? আর তাহলে এটার অ্যান্সার কি আসবে? এটার অ্যান্সার আসবে হলো মাইনাস, ঠিক আছে, মাইনাস কেসি নট। ওকে, এবার তাহলে রিঅ্যাকশনটা কি? মাইনাস সিটি প্লাস সি নট 1/সি নট মাইনাস 1/সিটি ইজ ইকুয়াল টু কেটি। এখন এটার মান যদি ইনফিনিটি হয় তাহলে কি হয়? দেখেন তো, আমি এবারে একটা কাজ করবো, যেহেতু এই জায়গায় ইনফিনিটি চলে আসছে, তাহলে তো আমাদের জন্য বের করে প্যারা। বুঝতে পারছেন? তবে এটাকে একটু দূর করা যায়। আমি যদি এই সিটিটার এটার সাথে গুণ দিয়ে দিই, এবং আমি যদি এখানে লিখি সিটি মাইনাস এক্স, লিখতে তো পারি, তাই না? আর এখানে 1 লিখলাম, মাইনাস আমি এখানে আবার লিখলাম সিটি মাইনাস এক্স। বুঝতে পারছেন? নাম আছে উপরে আসবে হলো কি, এখানে আসবে হলো আপনার সিটি, তাহলে সি নট মাইনাস এক্স, সি নট মাইনাস এক্স, সিটি এর বদলে বদলে আমরা লিখতে পারি সি নট মাইনাস এক্স আর মাইনাস সি নট, এটা কাটা। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু কেটি। বুঝতে পারছেন? এইখান থেকে আমরা টি এর মানটা বের করব। ঠিক আছে, টি এর মানটা বের করলে কি আসবে, যে আপনার এখানে কে দিব, সি নট মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স। বুঝতে পারছেন? এটা এটার হাফ রিঅ্যাকশন। হ্যাঁ, যদি এটা একটা পজিটিভ রিঅ্যাকশন হয় তাহলে সি নট বাই 2, তাহলে সি নট করে মাইনাস 2। হ্যাঁ, ঠিক আছে, এই রিঅ্যাকশনটা একটু দেখি। এটা তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, হাফ টাইম সিটি মাইনাস সিটি প্লাস সি নট, সেইটাই হলো কনফিউজিং। তাহলে এটা যদি হয় প্লাস, আপনার সি নট হবে প্লাস সিটি মাইনাস সি নট, সি নট সিটি, সি নট সিটি মাইনাস সিটি যদি চলে যায় তাহলে মাইনাস সি নট মাইনাস এক্স প্লাস এক্স। আগের ইকুয়েশনটা ঠিক ছিল। তাহলে আমি এখানে লিখতে পারবো, দেখেন সি নট মাইনাস এক্স, তাই না, সিটি এর পরিবর্তে আমরা লিখতে পারি সি নট মাইনাস এক্স মাইনাস সি নট, তাহলে এটা কাটা মাইনাস এক্স।
তাহলে আমরা এটা পাইলাম ইকুয়েশন কয়টা পাইলাম, একটা দুইটা, ঠিক আছে। আর এখান থেকে আমরা পাইতেছি অর্থের ইকুয়েশন এন্ড দেন হলো ফুল টাইমের ইকুয়েশন। আচ্ছা, এবার দেখেন আমি জাস্ট লাস্টে একটু বোঝা পড়ার জন্য রাখছি যে এটা বিক্রিয়ার ক্রম বলতে কি বোঝায়। রাসায়নিক বিক্রিয়ায় আপনার যে সংখ্যক অনুপরমাণু ঘনমাত্রা বিক্রিয়ার হার নির্ধারণ করে তাকে বিক্রিয়ার ক্রম বলে। অর্থাৎ কি বুঝাইতেছে, মানে যা আপনার ওই বিক্রিয়ার মাত্রাটাকে নির্ভর করবে, মানে যার উপরে বিক্রিয়াটা নির্ভর করবে, ডিপেন্ড করবে, ওই সেটা অণু হইতে পারে, পরমাণু হইতে পারে, আয়ন হইতে পারে, ঘনমাত্রা হইতে পারে, যার উপরেই করবে তাকে আমরা বলবো বিক্রিয়ার ক্রম, ঠিক আছে। আর অন্যভাবে বিক্রিয়ার প্রকাশ করা যায় সেটা হলো বিক্রিয়ার ক্রম, এবং প্রত্যেকটাই আগে লেখা আছে, হ্যাঁ, ঠিক আছে, যে কোন বিক্রিয়ার ক্রম কি, মূলত কয় রকমের বিক্রিয়ার ক্রম হয়, তারপরে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য ইকুয়েশন কি কি, এগুলো একটু কষ্ট করে নেক্সট ক্লাস সবাই পড়ে রাখবেন। এন্ড তারপরে আমরা দেখবো হলো এই রিলেটেড কিছু ম্যাথ, এন্ড আমরা তারপর অরেনিয়াসের সমীকরণ চলে যাব, প্রভাবকে চলে যাব, এগুলো কিছু পড়ে রাখবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অলরেডি আপনার অনেকক্ষণ হয়ে গেছে। এন্ড মোটামুটি এই সব রিঅ্যাকশন গুলো যদি একবার আপনারা স্লাইড দেখেন এবং আমি যা পড়াইছি যদি বুঝে থাকেন, তাহলে আশা করি আপনাদের সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যালয়ের সাথেই থাকবেন, এবং পরবর্তীতে এরকম আরো কন্টেন্ট পেতে কি করতে হবে, ফলো দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।